আচ্ছা আজকে লেকচার কত আমাদের 10 ফাইনাল 10 কালকে গেল 9 গেল আজকে 10 আর কে এটা নিয়ে হইছে না আবার আল্লাহ নয় না স্যার 10 স্যার 10 স্যার একটা দিন কষ্ট ইয়া করতে চাইছিল ওকে ফার্স্ট দেখেন এনক্যাপসুলেশন এনক্যাপসুলেশন অলরেডি আমরা জানি জাস্ট আমরা একটু ইন ডেপথে দেখি অ্যাকচুয়ালি যদিও আমরা জানি স্যার আমি জানি না আচ্ছা তাহলে যারা জানেন না তারা একটু দেখেন এনক্যাপসুলেশন ইন জাভা ইজ আ প্রসেস অফ র‍্যাপিং কোড এন্ড ডাটা টুগেদার ইনটু আ সিঙ্গেল ইউনিট র‍্যাপিং কোড বলতে বোঝাচ্ছে যে হাইড করে রাখার একটা সিস্টেম ফর এক্সাম্পল আ ক্যাপসুল হুইচ ইজ মিক্সড অফ সেভারাল মেডিসিন সো ক্যাপসুলে যেমন এরকম জিনিসপত্র মিক্স থাকে ক্যাপসুলে দেখছেন মাঝখানে একটা ডিভিশন থাকে এটা কিন্তু এই পাশে এক রকমের একটা ক্যাপসুল থাকে মেডিসিন এই পাশে আরেকটা মেডিসিন থাকে যখন আপনি খান তখন হচ্ছে কি ব্রেক হয়ে দুটো গলে যায় গলে গিয়ে তারপর দুটো মিক্স হয়ে যায় সো ক্যাপসুলে কিন্তু একটু মিক্সিং থাকে ক্যাপসুলে কিন্তু একদম ফুললি সেম ট্যাবলেট থাকে না আচ্ছা সো এইরকমই যদি র‍্যাপিং করতে চান কম্বাইন করে রাখতে চান তাহলে হচ্ছে এনক্যাপসুলেশন ইউজ করি তারপর বলতেছে we can create a fully encapsulated class in Java by making all the data members of the class private so এই যে getter setter করতে গিয়ে আমরা বলতেছিলাম যে এটা কেন ইউজ করি আমরা প্রাইভেট রাখার জন্য যে প্রাইভেট ভ্যালুগুলোকে আমি শুধুমাত্র সেট করব বা রিড করব কিন্তু আমি কোনোভাবে বাইরে হচ্ছে প্রেজেন্ট করতে দিব না সো এটা কিভাবে করা যায় একটু পরে দেখব now we can use setter and getter methods to set and get the data in it so getter and setter method ইউজ করে আমরা হচ্ছে ডাটাগুলো নিয়ে কাজ করতে পারবো অ্যাডভান্টেজ কি বলতে পারেন অ্যাডভান্টেজ এখানে বলা আছে যেটা যে ইউ ক্যান মেক দা ক্লাস রিড অনলি অর রাইট অনলি তার মানে এনক্যাপসুলেশন করে আপনি হচ্ছে শুধুমাত্র রিড অনলি ক্লাস মানে শুধুমাত্র এই ক্লাস থেকে রিড করতে পারবেন ডাটা আর কিছু করতে পারবেন না আবার রাইট অনলি করলে শুধুমাত্র রাইট করতে পারবেন সেট করতে পারবেন কোনো কিছু আউটপুট দেখতে পারবেন না এখন যখন আপনি কোনো কিছু আউটপুট দেখতে না পারবেন যে আমি বলতেছিলাম যে সাপোজ কিছু ভ্যালু ধরেন ব্যাংকের কত অ্যামাউন্ট আছে এখন আমি ইউজার আমি দেখতে পারবো কিন্তু কথা হচ্ছে অন্য আরেকটা ইউজার যদি ঢুকে সে যাতে দেখতে না পারে এজন্য তার থেকে হাইড করে রাখা তারপর আবার এর করেসপন্ডিং কিছু আইডি আছে আইডি গুলো হাইড করে রাখা আমি ইউজার আইডি দেখতে পারবো না কিন্তু আমি আমার নেম দেখতে পারবো বাট আমার ব্যাংকের অ্যাকাউন্টের এগেইনস্ট একটা আইডি আছে যেটা শুধুমাত্র ব্যাংকের লোকরাই জানে সো এরকম জিনিসপত্র যেগুলো হাইড করে রাখা দরকার ওইটার জন্য আমরা কি করি শুধুমাত্র রাইট অনলিটা করি সো আমি ওখানে কিছু দেখতে পারতেছি না কিছু সেট করতে পারতেছি যেমন আপনি ট্রানজাকশন করতে পারতেছেন ট্রানজাকশন করলে কি হয় ভ্যালু কমে অথবা বাড়ে আপনি সেট করতেছেন অর্থাৎ চেঞ্জ করতেছেন কিন্তু আপনি কি আইডি নিয়ে আসতে পারতেছেন না আপনি হচ্ছে কি আপনার করেসপন্ডিং ওইটা আবার একটা জিএল অ্যাকাউন্টের সাথে কানেক্টেড থাকে ওগুলোও পারতেছেন না সো এই প্রসেসটা করার মাধ্যমে আমরা শুধুমাত্র রিড করতে পারবো বা রাইট করতে পারবো এরকম একটা কনসেপ্টে চলে আসতে পারি যেটা আমরা করি কিভাবে গেটার এন্ড সেটার মেথড দিয়ে নেক্সট আমি বলতেছি কি ইট প্রোভাইডস ইউ দ্য কন্ট্রোল ওভার ডাটা ডাটার উপর কন্ট্রোল থাকে যেটা আপনি কন্ট্রোল করতে পারতেছেন কাকে ডাটা দেখাবেন কাকে দেখাবেন না suppose we want to set the value of id which should be greater than 100 only আচ্ছা এখানে আরেকটা বলতেছে যে কন্ট্রোলের আরেকটা एग्जांपल দেওয়া আছে যে আপনি একটা আইডির ভ্যালু শুধুমাত্র 100 এর উপরে যেগুলো ওইটাই দিবেন এর কম দিবেন না সো আপনি কি করতে পারেন you can write the logic inside the setter method আপনি একটা লজিক দিবেন if id is greater than 100 then id is equal to i বা প্যারামিটার থেকে যেটা আসবে সাপোজ যদি আমি চিন্তা করি set মেথড যদি ইউজ করেন set মেথডে কি থাকে void set id এইখানে একটা int i নামে একটা ভ্যালু আসবে এরপর হয়তো আপনার অ্যাট্রিবিউটস আছে id নামে সো আপনি কি করলেন set মেথডে কি করলেন এই id এর ভ্যালু হচ্ছে পাঠাবেন কখন যখন এই i এর ভ্যালু ইজ গ্রেটার দ্যান 100 হবে i এর ভ্যালু যদি 100 হয় তখন আপনি কি করবেন id ইজ ইকুয়াল টু i দিবেন সো আপনি কি একটা কন্ট্রোল করতে পারতেছেন যে আমি কাকে আইডি ভ্যালু দিব যদি 100 এর কম থাকে আপনি কিছু করবেন না আর 100 এর বেশি থাকলে আপনি হচ্ছে আইডি বসাই দিচ্ছেন সো এটা একটা কি কন্ট্রোলিং করতেছেন যে কাকে ভ্যালুটা দিবেন যেমন আপনারা ধরতে পারেন ওই যে বিকাশে 10 টাকার কম হইলে সে ট্রান্সফার করতে যায় না সো তখন হচ্ছে সে কি করে একটা লজিক খাটায় যে আপনি যে ভ্যালুটা দিচ্ছেন এই ভ্যালুটা যদি 10 এর কম হয় সে সেট করবে না সে এখানে কোন একটা এরর দেখাবে এরকম সো ওইটার সাথে একটা एग्जांपल দেখতে পারেন you can write the logic not to store the negative numbers in the setter method negative number গুলো যাতে সেট করতে না পারেন এটার জন্য একটা লজিক লিখতে পারেন সেম এখানে it is a way to achieve data hiding যেটা আমরা অলওয়েজ বলতেছিলাম এনক্যাপসুলেশনের মেইন টার্গেট হচ্ছে ডাটা হাইড করে রাখা আমি দেখাবো না because other class will not be able to access the data through the private data members so private data members আদার ক্লাস যাতে অ্যাক্সেস করতে না পারে
এই জন্যই হচ্ছে আমরা এনক্যাপসুলেশনটা ইউজ করি। এক্সাম্পল দেখি আমরা একটু পরে। আচ্ছা আরো দুইটা আছে। The encapsulate class is easy to test, সহজে ইজি করা টেস্ট করা যায়। কিভাবে টেস্ট করা যায় এটা একটু আমরা দেখব একটু পরে। The standard IDs are providing the facilities to generate the getter and setter method. আচ্ছা এখানে আপনাদের একটা জিনিস বলে দেই যে জাভা যে আমরা Eclipse ইউজ করি ওইটার মধ্যে আমরা বাই ডিফল্ট ক্লিক করে করতে পারি, কিন্তু কিভাবে করতে পারি এটা আমি দেখাবো না, কারণ ওগুলো আপনাদের শেখা লাগবে নিজেদের। আপনাদের গেট সেট মেথড হচ্ছে ইউজ করা লাগবে, বাট আমরা চাইলে নরমালি জাস্ট কিছু অপশনস ক্রিয়েট করে গেটার আর সেটার মেথডটা ইউজ করতে পারি। সো এটাই বলতেছে, এই জন্য এটাই ক্রিয়েট করা খুবই ইজি আর খুবই ফাস্ট, এই জন্য হচ্ছে এনক্যাপসুলেশনটা আমরা ইউজ করি। এখন আসি এনক্যাপসুলেশনের একটা এক্সাম্পল। নরমালি আমরা এটা এই এক্সেসর এন্ড ইটারেটর মেথডেও দেখে আসছি। সো ফার্স্ট আমরা কি করলাম, ফার্স্টে হচ্ছে এইখান থেকে হচ্ছে স্টুডেন্ট একটা ক্লাস নিলাম, ক্লাসের মধ্যে কি দুইটা একটা অ্যাট্রিবিউট নিলাম যেটার নাম হচ্ছে নেম। এটা কি করলাম, প্রাইভেট রাখলাম, আমি হাইড করব এজন্য প্রাইভেট রাখতেছি। প্রাইভেট মানে কি, এই ক্লাস বাদে আমি অন্য জায়গায় অ্যাক্সেস করতে পারবো না, অন্য জায়গায় নিতে পারবো না। আচ্ছা এখন গেট নেম নামে একটা মেথড নিলাম, যেই মেথডটার কাজ কি, এই যে নেমটা আছে এই নেমের ভ্যালুটা আউটপুট হিসেবে দিয়ে দিবে। সো এই যে নেমের ভ্যালুটা এটা রিটার্ন করতেছে, এটা হচ্ছে গেট নেম। তারপরে এখানে সেট নামে একটা আমি মেথড নিলাম, যেটার কাজ হচ্ছে এই যে নেমটা, এই নেমের একটা ভ্যালু অ্যাসাইন করবে প্যারামিটার আকারে যেটা আসবে। দিস কেন দেওয়া হয়েছে, যাতে এইটা মিন করে এই অ্যাট্রিবিউটস আর এইটা মিন করে প্যারামিটারটা, এই জন্য। সো এইটা গেট আর সেটার মেথড আমি দুটো ক্রিয়েট করলাম। এখন ফার্স্ট আমি কি করতেছি, একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। ক্রিয়েট করার মাধ্যমে s.setName দিচ্ছি। সেট নেম আর কি দিচ্ছি, একটা ভ্যালু দিচ্ছি, ভ্যালুটা কি স্ট্রিং ভ্যালু দিচ্ছি। এখন যখন সেট নেমে স্ট্রিং ভ্যালুটা আসতেছে তখন সে কি করতেছে, এইখানে এই মেথডে চলে যাচ্ছে, মেথডে চলে গিয়ে নেমের মধ্যে বিজয় হচ্ছে সেভ করে দিচ্ছে। তো সেট মেথডের কাজ শেষ। যখন আমি আবার এখানে কি করলাম, system.println get name দিলাম, যখন আমি রেজাল্টটা প্রিন্ট করতে যাচ্ছি বা নেমটা প্রিন্ট করতে যাচ্ছি তখন সে কি করতেছে, এই যে বিজয় যেটা অলরেডি আমি সেট করে ফেলছি এটা হচ্ছে আউটপুট হিসেবে দিচ্ছে। সো আমি গেটার আর সেটার মেথড দিয়ে কি এই প্রাইভেট ভ্যালুটা নিয়ে আসলাম, কিন্তু ক্লাস কি ডিফারেন্ট ক্লাস ছিল না, এটা কিন্তু আলাদা একটা ক্লাস না, ক্লাস টেস্ট। আর এইখানে কি স্টুডেন্ট একটা ক্লাস ছিল। সো প্রাইভেট যদি ভ্যারিয়েবল হয় তাহলে বাই ডিফল্ট আমাদের কি করার কথা, এটা অন্য ক্লাসে ইউজ করতে না পারার কথা, আমরা অন্য ক্লাসে ইউজ করতে পারবো না। এক্সেস স্পেসিফায়ার আমরা এটাই করছিলাম না, যে প্রাইভেট থাকলে সেম ক্লাসে ইউজ করতে পারি, ডিফারেন্ট ক্লাসে ইউজ করতে পারি। কিন্তু এই গেট মেথড আর সেট মেথড দিয়ে আমি অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করে ভ্যালুগুলো কিন্তু সেট আর গেট করতে পারতেছি। তো এনক্যাপসুলেশনের কাজই হচ্ছে যে আমি ডাইরেক্ট ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করব না, এটা মেথডের থ্রুতে আমি হচ্ছে চেঞ্জ করতেছি, সেজন্য ভ্যারিয়েবলের ডাইরেক্ট আমি কোনো কিছু পাবো না। বুঝতে পারছেন? আচ্ছা এখন আসি রিড অনলি, যেটা বলতেছিলাম যে শুধুমাত্র রিড করতে পারবো, এটা থেকে আমি কোনো কিছু রাইট করতে পারবো না। কোশ্চেন আছে বলেন। আবার আগে স্লাইডে যাবেন, তারপরে যে মাঝখানে আবার একটা মেথড নিছেন, আবার উপরে যে স্ট্রিং গেট নেম, মানে গেট নেম এটা কি কোনো অ্যাট্রিবিউট টাইপের জাভার নিজস্ব, এইটা নাকি র‍্যান্ডম নাম? না, গেটার মেথডের মেইন সিস্টেম হচ্ছে এর আগে গেট লিখতে হবে। সো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট। আমি যেই নেম নিতে, সাপোজ আমি আইডি নিব, আইডি নিতে হলো এর আগে গেট দিতে হবে। গেট দাও মানে এটাকে বোঝাচ্ছে এটা হচ্ছে গেটার মেথড। গেটার মেথডে একটা রিটার্ন টাইপ থাকবে, যেটাই রিটার্ন টাইপ হয় ইন্টিজার আইডি যেহেতু, সো আইডি রিটার্ন করবে। গেটার মেথডের কাজই হচ্ছে আমাদের কোন একটা ভ্যালু হচ্ছে দিয়ে দেওয়া ইউজারের কাছে, সরি এই আমাদের যে ক্লাসের অ্যাট্রিবিউটস এর কোন একটা ভ্যালু হচ্ছে রিটার্ন করা, আর সেট মেথড হচ্ছে ওই অ্যাট্রিবিউটের ভ্যালুটা সেট করা। এটা হচ্ছে গেটার মেথড আর সেটার মেথডের কাজ। আচ্ছা যখন মেথড পড়াবো তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, অলরেডি তো পড়াইছি, তো আবার একটু রিক্যাপ যখন করব। আপনার কি ইন্ডিয়ান মিউজিক খুব পছন্দ, সব জায়গায় ইন্ডিয়ান নাম দেওয়া? জি স্যার। না ইন্ডিয়ান পছন্দ না, এটা বলতেছি। রিড অনলি হচ্ছে আমাদের একটা আছে। সো রিড অনলির কাজ কি, যে আমি শুধুমাত্র রিড করতে পারবো, রাইট করতে পারবো না। সো এখন দেখি এটা কিভাবে কাজ করে। সো এইখানে আমি একটা কি করলাম, ক্লাস ক্রিয়েট করলাম, ক্লাসের নাম দিলাম স্টুডেন্ট, স্ট্রিং কলেজ দিলাম, কলেজ দিয়ে আমি দিচ্ছি কি একেজি। সো একেজি দিয়ে এখানে আমি একটা গেট মেথড নিলাম যেটা রিটার্ন করবে কলেজের ভ্যালু। সো কলেজের ভ্যালুটা কি একেজি। সো যখন আমি হচ্ছে এই মেথডটা কল করব, সে কি করবে, সে হচ্ছে এই একেজিটা রিটার্ন করবে। কিন্তু আমি এখানে ডট সেট কলেজ যদি কাইট করতে চাই, অন্য আরেকটা নাম দিতে চাই, তাহলে সে কি করবে, কম্পাইল এরর দিবে। কেন, কারণ এইখানে আমি সেটার মেথড ইউজ করি না। সো সেটার মেথড না ইউজ করতে কি হচ্ছে, এই ক্লাসটা শুধুমাত্র রিড করতে পারবে, এই ক্লাস থেকে আমি কোনো ভ্যালু সেট করতে পারবো না, অর্থাৎ এই ক্লাসে ভ্যালু কোনো চেঞ্জ করতে পারবো না, কারণ আমি মেথড করি না।
এখন বলতে পারেন যে স্যার ডাইরেক্ট অ্যাক্সেস করে যে করতে পারি, এইটার একটা एग्जांपल পরে দেখবো একটু পরে। আচ্ছা এখন দেখেন রাইট অনলি। রাইট অনলি কাজ কি, শুধুমাত্র সেট করব। সো আমি কি করলাম, কলেজ নামে একটা স্ট্রিং নিলাম, স্ট্রিং এর প্রাইভেট রাখলাম, এটাতে কি যেই প্যারামিটারটা আমাকে দেওয়া হবে ওই প্যারামিটারে আমি জাস্ট ভ্যালুটা এই কলেজে বসাই দিব। সো এটা হচ্ছে সেট মেথড বা সেটার মেথড। সো ফার্স্টে আমি কি করলাম, এইখানে কি করতে চাইলাম যে আমি এখন সেট তো করে ফেলছি, কিন্তু আমি এখন যাচ্ছি ওই ভ্যালুটা দেখাবো। বাট যখন আমি এখানে এই গেট মেথডটা, গেট কলেজটা কল দিব, সে কি করবে, এরর দেখাবে, কারণ কোনো গেটার মেথড নাই। সো সে রিড করতে পারবে না। আর আপনি যদি চান আচ্ছা ঠিক আছে আমি মেথড দিয়ে রিড করলাম না, মেথড আমি লিখি নাই, মেথড দিয়ে আমি রিড করব না, আমি ডাইরেক্ট অ্যাক্সেস করে রিড করব, যখন আপনি অ্যাক্সেস করতে যাবেন তখন ওই এরর দেখা দিবে। কেন এরর দেখা দিবে, কারণ এই যে মেম্বারটা, যে ভ্যারিয়েবল বা অ্যাট্রিবিউটস আপনি রেখে রাখছেন, এটা হচ্ছে প্রাইভেট টাইপ। সো এটাকে আপনি অন্য কোনো ক্লাসে বা অন্য কোনো জায়গায় ডাইরেক্ট ইউজ করতে পারবেন না। সো আপনি যখন অবজেক্ট ক্রিয়েট করে সাপোজ এস নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলেন, এর রেফারেন্সে যখন কলেজ নিয়ে আসতেছেন তখন সে কি করতেছে, এখানে আসতেছে। বাট এইটা যেহেতু প্রাইভেট ভ্যারিয়েবল বা অ্যাট্রিবিউট, সে কি করবে, রেজাল্ট আপনাকে দিতে পারবে না, সে কি করবে, এরর দেখাবে। সো এটাই আমরা বলতেছিলাম যে যখন আমরা শুধুমাত্র রিড অনলি করি ক্লাস, শুধুমাত্র রিড করতে পারবো। রাইট অনলি করলে শুধুমাত্র রাইট করতে পারবো। রাইট অনলি করলে আমরা কি ভিতরে একটা ভ্যারিয়েবল আছে বা অ্যাট্রিবিউট আছে, এটার ভ্যালু কিন্তু আমরা নিয়ে আসতে পারতেছি না, ওয়েদার ইট ইজ উইথ ফাংশনস অর মেথডস অর ডাইরেক্ট বাই অবজেক্ট রেফারেন্স। সো যেটা আমি করি না কেন, আমি ভ্যালুটা নিয়ে আসতে পারতেছি না। সো ভ্যালু যেহেতু নিয়ে আসতে পারতেছি না, তার মানে কি আমি যে হাইড করার একটা আমার কনসেপ্ট ছিল, আমি 100% প্রপারলি হাইড করতে পারতেছি। সো যে কোনো ওয়েতে আমি যদি ট্রাই করি, আমি কি ভ্যালু পাচ্ছি না, তার মানে আমি শুধুমাত্র রাইট করতে পারতেছি। সো এটা কি হাইডিং একটা কনসেপ্ট কাজ করতেছে। সো এই হাইড করার জন্য বেসিক্যালি এনক্যাপসুলেশন করা। স্যার প্রাইভেট না ইউজ করলে সে দেখতে পারতাম। হ্যাঁ, যদি পাবলিক হইতো তখন পারতেন। পাবলিক যদি ভ্যারিয়েবল হইতো তাহলে আপনি অ্যাক্সেস করে দেখতে পারতেন। বাট প্রাইভেট যেহেতু দেওয়া, সো পারবে না। সো আমাদের মেইন কনসেপ্টই হচ্ছে যেগুলো আমাদের দরকার এগুলো আমরা প্রাইভেট করে রাখি, যে আমরা কাউকে দেখাবো না। সো আমরা সেট করতে দিব। যেমন অ্যাকাউন্ট খুললে আপনার করেসপন্ডিং একটা আইডি চলে আসে, তারপর করেসপন্ডিং এ কিছু ভ্যালুস বলেন, এগুলো বলে তো বুঝবেন না। এটার সাথে গ্লোবাল অ্যাকাউন্টের একটা কানেকশন চলে আসে, সুইফট অ্যাকাউন্টের একটা কানেকশন চলে আসে, বিভিন্ন কিছু থাকে। বাট ওগুলো আমরা ইউজারকে দেখাই না, ইউজার দেখতে পারে না। ইউজার যদি অ্যাক্সেস করতে চায়ও তাও পারবে না। সেগুলো হাইড অবস্থা থাকে এইগুলো পারবে। সো রিড আর রাইট বুঝা গেছে। এখন আমরা হচ্ছে একটা ফুল एग्जांपल দেখি, এটা দেখি হচ্ছে আমরা শেষ করব। সো এইখানে হচ্ছে একটা ফুল এনক্যাপসুলেশনের একটা एग्जांपल দেওয়া আছে। দেখেন তিনটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে কি লং অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে স্ট্রিং নেম আর ইমেল। সো চারটা, একটা নেম আর একটা হচ্ছে ইমেল স্ট্রিং এর। তারপর কি আছে অ্যামাউন্ট। নেক্সটে কি বলা হচ্ছে গেট মেথড। গেট মেথডে আমরা কি করতেছি, এই যে অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে এটা হচ্ছে গেট করতেছি। সো নাম দিচ্ছি কি গেট অ্যাকাউন্ট নাম্বার। সো গেট কিন্তু মাস্ট বি গেটার মেথডে দিতে হবে, সেট কিন্তু মাস্ট বি সেটার মেথডে দিতে হবে। সো আমি কি করব, রিটার্ন করলাম অ্যাকাউন্ট নাম্বার। নেক্সট আরেকটা কি মেথড ইউজ করলাম, সেটা হচ্ছে সেট। অ্যাকাউন্ট নাম্বার সেট করব, সেটার মেথড ইউজ করলাম this ডট অ্যাকাউন্ট, অর্থাৎ এই অ্যাকাউন্টের ভ্যালুতে আমি প্যারামিটার আকারে যে অ্যাকাউন্ট নাম্বার পাঠালাম ওটা দিয়ে দিব। গেটে কি করলাম, নেম গেটের জন্য করলাম, তারপর আবার সেট নেমের জন্য সেম ভাবে করলাম this ডট নেম। সো চারটা প্যারামিটারের জন্য চারটা গেটার, চারটা সেটার হবে। এই যে আমরা মনে ল্যাবে একবার দেখতেছিলাম, যে রেক্ট্যাঙ্গেল বা কোনো একটা কিছু নিয়ে আমরা যখন করতেছিলাম তখন বলতেছিলাম লেন্থ আর ওয়েডথ, তখন বলতেছিলাম যে লেন্থের জন্য দুইটা গেটার সেটার আর উইডথের জন্য হচ্ছে দুইটা গেটার সেটার। সেম এখানে দেখেন ইমেলের জন্য একটা গেট মেথড, ইমেল নেওয়ার জন্য, সেট করার জন্য একটা সেট, অ্যামাউন্ট গেট অ্যামাউন্ট সেট। সো এটা হচ্ছে আমাদের গেটার আর সেটার মেথডগুলো কমপ্লিট। এখন আমি অন্য আরেকটা ক্লাসে যাব, গিয়ে আমি হচ্ছে কি করলাম, এই অ্যাকাউন্ট যে ক্লাসটা ক্রিয়েট করতেছি এটার একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, করে আমি অ্যাকাউন্ট ডট সেট অ্যাকাউন্ট এই অবজেক্টের থ্রুতে সেট অ্যাকাউন্ট যে মেথডটা সেটা কল দিয়ে একটা ভ্যালু পাস করে দিচ্ছি। যেই ভ্যালুটা পাস করতেছি সে কি করতেছে, প্যারামিটার আকারে এখানে যাচ্ছে, গিয়ে ভ্যালুটা এই যে অ্যাট্রিবিউট আছে অ্যাকাউন্ট নাম্বার এখানে পাস করে দিচ্ছে। সো অ্যাকাউন্ট নাম্বার পাস হচ্ছে, নেমের জায়গায় নেম দিচ্ছি, নেম হচ্ছে, ইমেলের জায়গায় ইমেল দিচ্ছি, ইমেল হচ্ছে। আর এই যে সেট অ্যামাউন্ট, অ্যামাউন্টে হচ্ছে আমরা ফ্লোট দিচ্ছি। এই দেখেন ফ্লোট অ্যামাউন্ট যখন দিচ্ছি তখন কিন্তু এফ দিয়ে দেওয়া, সো এটা কিন্তু আপনারা ইউজ করবেন, আপনাদের কোডেও কিন্তু দেওয়া হবে। সো এইগুলো আমরা কি সেট করলাম। তারপর লাস্টে যখন আমি প্রিন্ট করলাম, প্রিন্ট করার পরে হচ্ছে কি হলো, অ্যাকাউন্ট নাম্বার, গেট নেম, গেট ইমেল, গেট অ্যামাউন্ট সবগুলো নিয়ে আসতেছি কার থ্রুতে, এই যে অবজেক্টের থ্রুতে। লাস্টে প্রিন্ট হলো কি 1 বাই 1 যেগুলো। ফার্স্টে অ্যাকাউন্ট নাম্বার কি দেওয়া হয়েছিল,
5 6 7 এই পুরোটা নেম কি ছিল সনদ এসএল, তারপরে গেট ইমেল @java.point, তারপর হচ্ছে গেট অ্যামাউন্ট। এই অ্যাকাউন্ট ক্লাসটা কি হচ্ছে পাবলিক ক্লাসের বাইরে? অ্যাকাউন্ট ক্লাসটা হ্যাঁ পাবলিক ক্লাস না, আপনি হচ্ছে টেস্ট এনক্যাপসুলেশন ক্লাসের বাইরে, দুই ক্লাস। এটাই বলতেছি যে এইটা একটা ক্লাস, এইটা আরেকটা ক্লাস, দুটো ডিফারেন্ট ক্লাস। বাট আপনি যখন সেটের মেথড আর গেটের মেথড লিখে রাখবেন তখন আপনি কি প্রাইভেট গুলো সেট করতে পারতেছেন, গেট করতে পারতেছেন। বাট উইদাউট যদি আপনি করেন, অর্থাৎ মেথড ছাড়া করতে চান, তখন আপনি কি আগের মতো এই যে ডিরেক্ট অ্যাক্সেস যদি করতে চান তখন কিন্তু আপনি পারবেন না। সো এইটাই আমাদের কনসেপ্ট ছিল যে আমরা গেট আর মেথড সেটার মেথড দিয়ে অ্যাক্সেস করতে পারবো, সেট করতে পারবো, কিন্তু ডিরেক্ট আমরা হচ্ছে কোনো কিছু রিডও করতে পারবো না, রাইটও করতে পারবো না। এইটাই প্রাইভেটের জাস্ট এই যে কনসেপ্টটা, যেটা সেটিং আর মেথড সেটার আর গেটারের কাজ করতেছি, এই কনসেপ্টটাকে বলতেছি এনক্যাপসুলেশন, যেটার মাধ্যমে আমি হাইড করতে পারতেছি। সো এইটুকু বুঝা গেল? এটা অলরেডি এক্সএসএল মিটারের আমরা মোটামুটি দেখে আসছি, জাস্ট রিড আর রাইটটা হচ্ছে আলাদাভাবে দেখা যাবে। বুঝা গেছে সবার? আচ্ছা, আজকে আরেকটা বলছিলাম জাভা এক্সেপশন দেখাবো। এক্সেপশন জিনিসটা কি, জাস্ট এইটা আমাদের এখন কনসেপ্ট না, তারপর আমরা জাস্ট একটু অল্প করে বুঝে নেই। এক্সেপশন বেসিক্যালি জাভার মধ্যে যখন অ্যাবনরমাল কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়, অ্যাবনরমাল বলতে কি হতে পারে, সাপোজ আপনি ডিভাইডেড বাই 0 দিয়ে দিলেন, সাপোজ হচ্ছে কি আপনি ভুল ভ্যালু দিয়ে দিলেন, আপনি হচ্ছে ইউজারের কাছ থেকে নেওয়ার কথা ইন্টিজার বাট ইউজার দিয়ে দিল ক্যারেক্টার বা স্ট্রিং, সেরকম বিভিন্ন প্রবলেম হতে পারে। সো এই যে অ্যাবনরমাল ইস্যুস গুলো আসে, তারপর হয়তো এমন হতে পারে যে আপনার অ্যারে যেই ডিক্লেয়ার করছেন, অ্যারে ভ্যালু দিচ্ছেন হচ্ছে আপনি এখানে 5টা 1 2 3 4 5টা হচ্ছে ইন্ডেক্স আছে, বাট আপনি কি করলেন, অ্যারের 6 নম্বরে গিয়ে আপনি বসাই দিলেন যে এটা ইকুয়াল টু 10, হয়তো আপনি এরকম দিলেন। সো 6 নম্বরে কি এখানে কিন্তু কিছু নাই বা এটার সাইজই নাই, সো তখন কি একটা অ্যাবনরমাল সিচুয়েশন চলে আসবে। সো এই যে অ্যাবনরমাল সিচুয়েশন গুলো যখন ক্রিয়েট হচ্ছে, ডিভাইডেড বাই 0 ওভারফ্লো হচ্ছে, তারপরে হচ্ছে এখানে অ্যারে ইন্ডেক্স চলে যাচ্ছে, আপনি স্ট্রিং এর জায়গায় হয়তো স্ট্রিং ভ্যারিয়েবল নিয়ে ওইটার মধ্যে বসাই দিলেন এখানে হচ্ছে 100, এরকম যদি ভুল হতে পারে, যে এই যে অ্যাবনরমাল সিচুয়েশন গুলো হয় যেটাতে আমাদের রান করতে পসিবল হয় না, অর্থাৎ আপনার যে প্রোগ্রামটা রান করতে পারে না বা প্রোগ্রামটা হচ্ছে সে ফুললি কমপ্লিট করতে পারে না, এই সব সিচুয়েশনকে আমরা বলছি হচ্ছে এক্সেপশনাল কেস। অর্থাৎ যেই কেসে হচ্ছে আমরা নরমালি আমাদের নরমাল সিচুয়েশনটা হচ্ছে থাকে না, সো ওই টাইমে আমাদের কি হইতে পারে, এরর চলে আসতে পারে। এখন এরর চলে আসতে পারে, নরমালি আপনি কোড রান করছেন, এরর আসছে, আপনি ঠিক করছেন, বাট ইউজারের কাছে যখন আপনি ইউজ করবেন, অর্থাৎ আপনি হচ্ছে একটা সফটওয়্যার ইউজ করতেছেন, এখন সফটওয়্যার আমাকে বলছে যে একটা নাম্বার দিতে, সাপোজ একটা নাম্বার দিতে বলছে, নাম্বার দিতে বলছে, আপনার একটু একটা বক্স আছে, আপনি নাম্বারের জায়গায় দিয়ে দিলেন হচ্ছে কি নেই, সাপোজ দিয়ে দিলেন এবিসিডি দিয়ে দিলেন। এখন ওইটা যদি কোডের মধ্যে এরর দেয় তাহলে কি প্রবলেম না? কোড কি ইউজার ঠিক করতে পারবে? ইউজার কাছে তো কোড নাই, সেটা যদি কোডের মধ্যে গিয়ে পুরোটা সিস্টেমটাই বন্ধ হয়ে যায়, তখন ইউজার বলবে কি ফালতু সফটওয়্যার, আমি দিলাম কাজ করলো না। ইউজার কিন্তু বুঝবে না যে আমি এখানে ভুল দিচ্ছি, সে কি করবে, সে বলবে যে আরে আমি একটা ভুলে দিতেই পারি, সো দিলে কি তাই বলে সফটওয়্যার বন্ধ হয়ে যাবে? সো সে বলবে এটা একটা ফালতু সফটওয়্যার। সো এই সব অ্যাবনরমাল কেসেস আসলে যাতে আমরা হ্যান্ডেল করতে পারি, এই জন্য আমরা হচ্ছে জাভার এক্সেপশন ইউজ করি। এক্সেপশন আমরা কি করি, জাস্ট যদি কোনো অ্যাবনরমাল সিচুয়েশন চলে আসতে পারে, এইরকম যদি কোনো কনসেপ্ট থাকে, সেটাকে আমরা হচ্ছে একটা ব্লকে লিখি, ব্লকের নাম হচ্ছে ট্রাই ব্লক আর ক্যাচ ব্লকে গিয়ে ওই এক্সেপশন আসলে কি হবে এটা আমরা দেখি। এইটার কাজ কি, আমি একটা কোড করতে যাব, করতে গিয়ে যদি অ্যাবনরমাল সিচুয়েশনে চলে আসে তাহলে সে ক্যাচে গিয়ে কি কাজটা করবে, এটা আমার একটা ইফ এলস এর মতো কাজ। ইফ এলস আমরা কি করতাম, কোন একটা কন্ডিশন ফুলফিল হলে কাজ করতাম, আদারওয়াইজ এলস এ যাইতো। এইখানে কি একটা কাজ করবে, সে করতে করতে গিয়ে যদি এরকম কোনো অ্যাবনরমাল সিচুয়েশন চলে আসে যে কমপ্লিট করতে পারে না ফুললি, তখন সে কি করবে, ক্যাচে চলে আসবে। ক্যাচে গিয়ে আমি হয়তো এখানে একটা রেজাল্ট, একটা পপআপ দেখাইলাম বা একটা মেসেজ দিলাম ইউজারকে যে আপনি যে রেজাল্টটা দিচ্ছেন বা যে ইনপুটটা দিচ্ছেন এই ইনপুটটা ভুল, আপনি আবার ইনপুটটা দেন, এইরকম টাইপের, যাতে এই যে এখানে আসলো
এখানে এসে যাতে এই কাজটা ইনকমপ্লিট হইলেও আমার সফটওয়্যারটা যাতে একদম ব্রেক না হয়ে যায় বা অফ হয়ে যায় না যায়। নরমালি যদি চিন্তা করেন যে ইউজার আপনাকে দুইটা নাম্বার দিবে, n1 আর n2 ইউজারের কাছ থেকে আপনি নেবেন। সাপোজ আমি পুরোটা লিখলাম না, x0 নেক্সট লিখলাম, নেক্সট হচ্ছে কি int n1 is equal to আর হচ্ছে আচ্ছা। এখন দেখেন এইখানে যদি এই যে কনসেপ্টটা, এখানে আমি ট্রাইতে এই কাজটা করছি, এখানে একটা ইন্টিজার ইনপুট নিচ্ছে আর একটা হচ্ছে ইন্টিজার ইনপুট নিচ্ছে। এখন এইখানে কি কোনো এক্সেপশনাল কেস আসা পসিবল? নরমালি দুইটা নাম্বার দিচ্ছে ইউজার, এটা কি পসিবল কোনো ভাবে? দেখেন ফার্স্ট একটা সে যদি দিল সাপোজ স্যার হচ্ছে ডিভাইড বাই 0 হয়ে যাবে, পরে যদি সে সেকেন্ডটার ভ্যালু যদি 0 দিয়ে দেয়, বাই চান্স ভুলে দিয়ে দিল, কিন্তু দিয়ে দেওয়ার কথা না, বাট বাই চান্স সে ভুলে দিয়ে দিল, 10 ডিভাইডেড বাই যদি 0 করি তাহলে কি চলে আসছে স্যার? ইনফিনিটি চলে আসে না? বা ম্যাথ এরর চলে আসে না? সো ম্যাথ এরর চলে আসলে কি আপনার সফটওয়্যারটা ব্রেক হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। স্টপ হয়ে গেলে সে আটকে যাবে, সে কোনো ক্যালকুলেশন করে রেজাল্ট দেখাতে পারবে না। এখন যেহেতু রেজাল্ট দেখাতে পারবে না, ইউজার বলবে কি দূর ফালতু, সে কিন্তু মনে করবে না যে আমি এখানে ভুল ইনপুট দিছি, তার মাথায় কিন্তু এই কনসেপ্ট নাই। হয়তো সে বাই মিস্টেক দিতে পারে অথবা ইচ্ছা করেও দিতে পারে, যে কোনো ভাবে। বাট সে যদি গিয়ে এটা দেওয়ার পরে দেখে যে পুরো সফটওয়্যারটা অফ হয়ে গেছে, সে বলবে যে সফটওয়্যারটা ভালো না। এটার জন্য আমরা কি করতে হবে? আমরা ট্রাই ব্লকে এই কাজটা করব। যদি এই ক্লাসটা কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ ইউজার যদি ঠিকঠাক ভ্যালু দেয়, সাপোজ ইউজার দিল 10 আর হচ্ছে 20, সো এটার একটা ভ্যালু আসবে। সাপোজ ধরেন একটা কোনো একটা ভ্যালু আসলো, মনে হয় 0.5 আসবে না? হ্যাঁ স্যার, তো 0.5 ভ্যালু আসলো, কোনো প্রবলেম নাই, ভ্যালু আসলো চলে আসছে, কোনো রেজাল্ট আসলো, প্রবলেম নাই। বাট যখন সে এইটা দিবে, n1 এর ভ্যালু দিবে 10 আর n2 এর ভ্যালু দিবে 0, সেম টাইমে কি হবে? এইখানে আসবে, এটা নিল, নেওয়ার পরে 0 নিল, যখন এইটা ক্যালকুলেট করতে যাবে সে কি করবে? ইনফিনিটি পেয়ে যাবে। সো ম্যাথ এরর চলে আসবে, এটা কমপ্লিট করতে পারবে না। সো যেহেতু কমপ্লিট করতে পারবে না, সে কি করবে? ক্যাশ ব্লকে চলে যাবে। ক্যাশ ব্লকে গিয়ে আপনি যদি কোনো মেসেজ প্রিন্ট করে রাখেন বা কোনো কিছু দিয়ে রাখেন, সে ওই কাজটা করবে। সাপোজ আপনি ক্যাশ ব্লকে দিয়ে রাখলেন, একটা মেসেজ দিয়ে রাখলেন সিস্টেম আউট ডট প্রিন্টলন, এইখানে বললেন যে নাম্বার মাস্ট বি গ্রেটার দেন 0। সো এটা কি? নাম্বার মাস্ট বি গ্রেটার দ্যান 0। তো আপনার এখানে যখন কমপ্লিট করতে পারেন না, আপনি বুঝতেই পারতেছেন যে এখানে একটা জায়গায় সমস্যা হতে পারে, সেটা হচ্ছে সে যদি n2 এর জায়গায় 0 বসায় দেয়। সো 0 যদি বসায় দিচ্ছে সে, তখন আপনি কি করবেন? ক্যাচে সেকশনে চলে যাবে। কারণ কি? এই ট্রাইটা কমপ্লিট করতে পারেন, ট্রাই কমপ্লিট করতে না পারলে সে ক্যাচে চলে যাবে। ক্যাচে গিয়ে আপনি এখানে লিখবেন প্যারামিটারে এক্সেপশন ই, এটা সবসময় ফিক্স থাকবে। আপাতত এটা সবসময় ফিক্স রাখবেন। এটার আরো ভ্যারাইটিস আছে, আমরা যখন এক্সেপশন হ্যান্ডলিং অ্যাকচুয়ালি করব তখন বুঝতে হবে। এখন জাস্ট আমি একটা কনসেপ্ট দেখালাম। সো আপনাদের এক্সেপশন দিয়ে ই দিবেন, তারপরে কি জাস্ট একটা প্রিন্ট করে দিলেন নাম্বার মাস্ট বি গ্রেটার দেন। তার মানে ট্রাই এ কমপ্লিট করতে না পারলে সে যাবে কি? ক্যাচে, ক্যাচে গিয়ে এই এক্সেপশনের কাজটা করবে। বুঝতে পারছেন? সো জাস্ট এইটুকুই, যে আমি যদি কোনো কাজ কমপ্লিট করতে গিয়ে অ্যাবনর্মাল সিচুয়েশন চলে আসে, সেটা আমি ট্রাই ক্যাচে লিখবো, ট্রাইতে লিখবো। আর এই অ্যাবনর্মাল সিচুয়েশন আসলে আমি যদি কোনো মেসেজ দেখাতে চাই বা অন্য কোনো ক্যালকুলেশন করতে চাই, সেটা আমি ক্যাচ ব্লকে করব, করে রেজাল্ট দেখাবো, শেষ। এইটুকুই, জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখবেন। আপনাকে যদি এখন বলে যে জাভা এক্সেপশন হ্যান্ডলিং এর একটা एग्जांपल দেখান বা এক্সেপশন হ্যান্ডলিং কি, তো আপনি বলতে পারবেন না? when an abnormal situation is occurs, we use Java exception handling concept. So here we use try catch and block, sorry, try and catch block. বুঝতে পারছেন? সো ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে জাস্ট এটা কমপ্লিট করে দেব। এইটার ফুল একটা আমাদের কনসেপ্ট আছে এক্সেপশন হ্যান্ডলিং, ওইটার একটা স্লাইডই আছে যেটা আমরা মিটার পরে পড়ব। এখানে একটা দেখতে পাবেন। আচ্ছা, একটা एग्जांपलই দেখাই দিই আপনাদের। এটা আছে, একটা एग्जांपल দেখাই দিই। এটার অনেক বড় একটা কনসেপ্ট আছে, আমরা আস্তে আস্তে পড়ব, সমস্যা নেই। হ্যাঁ, ধরেন এইরকম
আপনাদের এই অ্যারিথমেটিক লেখার দরকার নাই, জাস্ট এক্সেপশনই লিখবেন। অ্যারিথমেটিক কেন লিখবো এটা আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। সো আপনি কি করলেন, একটা ট্রাই ব্লকে 100 ডিভাইডেড বাই 0 করলেন। 0 করলে একটা প্রবলেম আসবে। সেই প্রবলেমটা আসলে কি করবেন, ক্যাচ ব্লকে যাবেন, এক্সেপশনই লিখলেন, লিখে আপনি প্রিন্ট করে দিলেন কি যে যেই এক্সেপশন আসছে, এক্সেপশনটা কি এইটাও দরকার নেই আপাতত, জাস্ট আপনি লিখলেন রেস্ট অফ দা কোড, বা আপনি এখানে লাইন লিখে দিলেন 0 মাস্ট নাম্বার মাস্ট বি গ্রেটার দ্যান 0, জাস্ট এটা দিয়ে একটা প্রিন্ট করে দিলেন। কিন্তু স্যার আমি স্যার প্রত্যেকবার সাকসেসফুল যদিও হয় তাও তো ওটা প্রিন্ট করবে। সাকসেসফুল যদি দিয়ে রাখেন মানে আপনি যদি ক্যাশ আউট যদি না দিই মানে সিস্টেম আউট অফ প্রিন্ট এইটা প্রিন্ট করবেন বলতেছেন, এইটা প্রিন্ট করলে আপনার যে এরর আসবে ওইটা প্রিন্ট করবে। এখানে ই দেওয়া মানে হচ্ছে যেই প্রবলেমটা আসছে, এইখানে যে এক্সেপশন আসছে এটার নাম হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। যখন আপনি এই ইটা প্রিন্ট করবেন, সে প্রিন্ট করবে যে অ্যারিথমেটিক একটা এক্সেপশন অফার হয়েছে। সো অ্যারিথমেটিক এক্সপ্রেশন আসছে। এখন অ্যারিথমেটিক কেন বলা হলো বা কিভাবে বলা হয় এগুলো আমরা পরবর্তীতে মিটার পরে শিখবো। জাস্ট এখন মাথায় রাখেন যে আমি এক্সেপশন ই দিব আর হচ্ছে প্রিন্ট জাস্ট অন্য কোনো লাইন প্রিন্ট করব বা এক্সেপশনও প্রিন্ট করতে পারি, যে কোনো কিছু। জাস্ট ট্রাই এন্ড ক্যাচ যে ব্লকটা, এটা আমরা কিভাবে ইউজ করি জাস্ট এই মানে এই ক্লাসে শিখেন। এরপরে বাকিগুলো আমরা হচ্ছে মিটার পরে শিখবো। পাসওয়ার্ড ভুল দিলে যেটা হয় মানে এটাই না, পাসওয়ার্ড ভুল দিলে এটা হয় না। পাসওয়ার্ড আপনি যে কোনো কিছু দিতে পারেন। পাসওয়ার্ড ভুল দিলে সে ম্যাচ করে পায় না, আপনাকে একটা মেসেজ দেখায় যে ম্যাচ হয় না। বাট এইটাতে ভুল কি, এইটাতে কিন্তু নরমালি সব সময় ঠিক থাকে। মাঝে মধ্যে হয়তো কিছু স্পেশাল কেসে আপনার ভুল চলে আসতে পারে, যেমন 0 চলে আসলে এটা হতে পারে। এখন 0 কিন্তু ভুল নাম্বার না, পাসওয়ার্ড কিন্তু আপনি ভুল দিচ্ছেন, ম্যাচ করতেছেন, বাট 0 কিন্তু এখানে লজিক্যালি ভুল না। আপনি নাম্বার চাচ্ছেন, আমি নাম্বার দিচ্ছি, বাট নাম্বারটা যেহেতু ডিভাইড করতে হইতেছে তখন গিয়ে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, সেটা কমপ্লিট করতে পারতেছে না। তখন আমাকে একটা ক্যাচের মধ্যে দেখাইতে হবে যে আমি এটা কমপ্লিট করতে পারতেছি না, শুধুমাত্র কারণ হচ্ছে আপনার নাম্বারটা 0 সমান বা 0 থেকে বড় একটা নাম্বার আপনাকে দিতে হবে। এই রিকোয়েস্ট পাসওয়ার্ড প্রবলেম এর জন্য যে পাসওয়ার্ডটা পরে আবার তো ট্রাই করতে পারলেন না। পাসওয়ার্ডও ট্রাই ক্যাচ করা লাগে। পাসওয়ার্ডও আমরা হচ্ছে দেখি যে আপনি চাইলে পাসওয়ার্ডের মধ্যেও যে পাসওয়ার্ড চেকিং এর কাজটা করতেছেন, ট্রাইতে ইউজার কাছে পাসওয়ার্ড দিয়ে চেক করতেছেন, চেক করে যদি ঠিক থাকে আপনি রেজাল্ট বা কিছু একটা করবেন, ঠিক না থাকলে ক্যাশ ব্লকের মধ্যে দেখালেন যে পাসওয়ার্ডের প্রবলেম। পাসওয়ার্ড ভুল এটা কোনো এক্সেপশন না। এক্সেপশন হচ্ছে নরমালি কোডটা রান করে কিন্তু কোন একটা স্পেশাল সিচুয়েশন চলে আসছে। পাসওয়ার্ড কিন্তু ভুল হইতেই পারে, এটা নরমাল সিচুয়েশন, এটা কিন্তু কোনো অ্যাবনরমাল সিচুয়েশন ক্রিয়েট করবে না। পাসওয়ার্ড হয় ঠিক হবে অথবা ভুল হবে, কিন্তু এইটা দেখি এটা নরমালি সবসময় ঠিকই থাকে, প্রবলেম হয় না। বাট এইটা যখন আপনি করতে যাচ্ছেন, এই লাইনটাও কিন্তু আপনি লজিক্যালি ঠিকই লিখছেন, এটা কিন্তু ভুল লাইন লেখা নাই। n1 ডিভাইডেড বাই n2 ডিভিশন, এটা কিন্তু কোনো ভুল না, বাট এটা করতে গিয়ে একটা অ্যাবনরমাল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেটাতে আপনার প্রোগ্রাম স্টপ হয়ে গেছে। পাসওয়ার্ড ভুল হলে আপনি মেসেজ দেখাবেন, প্রোগ্রাম কিন্তু স্টপ হবে না, বাট আপনি যদি এটা হ্যান্ডেল না করেন আপনার পুরো প্রোগ্রাম আটকে যাবে। কিভাবে আটকে যাবে এটা আপনারা ল্যাবে করলে বুঝতে পারবেন। ল্যাবে দেখলে বুঝবেন যে আপনাদের পুরো ইরর চলে আসতেছে, একদম প্রোগ্রাম আটকে গেছে, স্টপ করে গেছে। সো আপনি ইউজার একটা সফটওয়্যার চালাচ্ছেন, এর মধ্যে যদি পুরো সফটওয়্যারটা বন্ধ হয়ে যায়, ক্র্যাশ করে, তখন আপনি বলবেন যে সফটওয়্যার ভালো না। বাট পাসওয়ার্ড ভুল হলে কিন্তু সফটওয়্যার ক্র্যাশ করবে না, অ্যাবনরমাল সিচুয়েশন আসবে না। এটাই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, এইটুক তো মোটামুটি দেখলাম। প্র্যাকটিস আমরা দেখতে বলতেছিলাম, কিছু প্র্যাকটিস দেখবো। ইনহেরিটেন্স দেখাবো। আচ্ছা, আগে মেথড একজনের ছিল, মেথডটা একটু আবার রিভাইড করি, যদি টাইম পাই তাহলে ইনহেরিটেন্স হবে। সো মেথড আমরা দেখি একটা ক্লাসের মধ্যে কি থাকে এগুলো বলা আছে, ক্লাসে ফিল্ড কি থাকে দেখি। সো মেথড বেসিক্যালি একটা কি, একটা সেট অফ ইনস্ট্রাকশন আর কালেকশন অফ ইনস্ট্রাকশন, যেটার মধ্যে আমরা কোনো একটা স্পেশাল টাস্ক পারফর্ম করি। এটা কেন করা হয়, রিডেবিলিটি বাড়ায়, মানে তাড়াতাড়ি যাতে পড়তে পারি আর একই কাজ যাতে আমরা রিইউজ করতে পারি, এটার জন্য। আর অবশ্যই মেথডকে আমাকে কল করতে হবে বা ইনভোক করতে হবে কোনো জায়গা থেকে। আচ্ছা, নেক্সটে অ্যাডভান্টেজটা দেখবেন। মেথড লেখার সিস্টেম আছে, সেটা হচ্ছে আমাদের মেথডে এই পুরোটাকে বলা হচ্ছে মেথড ডিক্লারেশন। এই ডিক্লারেশন পার্টের মধ্যে আমাদের ফার্স্টে কি লিখতে, অ্যাক্সেস মোড স্পেসিফায়ার, অর্থাৎ কে কে এই মেথডটা দেখতে পারবে। পাবলিক, প্রাইভেট আর প্রোটেক্টেড আর ডিফল্ট, এই চারটা ছিল। সো পাবলিক হলে সবাই দেখতে পারবে, প্রাইভেট হলে কি যেই ক্লাসে আছে ওই ক্লাসের মধ্যে দেখতে পারবে, প্রোটেক্টেড হলে যেই প্যাকেজে আছি ওই প্যাকেজের মধ্যে সবাই দেখতে পারবে, আর ডিফল্ট হলে সে প্রোটেক্টেড এর মধ্যেই কাজ করে। ইন কি এটা রিটার্ন টাইপ, মেথড থেকে কি রিটার্ন করবে। এখানে কি মেথডের একটা নেম দিলাম, আর এখানে হচ্ছে প্যারামিটার, কয়টা প্যারামিটার থাকবে, একটা হলে একটা, দুইটা হলে দুইটা, বাট প্যারামিটারের ডেটা টাইপ আর প্যারামিটারের একটা নেম দিতে হবে। সো এটা হচ্ছে আমাদের মেথডের হেডার এইটুকু, নেম
আর প্যারামিটার লিস্ট, এই দুটো মিলে বলি হচ্ছে মেথডের হেডার। আপনাকে যদি বলা হয় যে একটা মেথড দেওয়া আছে, এখান থেকে মেথডের হেডারটা বের করে লেখেন, পারবেন না? জাস্ট নেম আর প্যারামিটার লিস্ট, এই দুইটাই হচ্ছে মেথড হেডার। আর এইখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং করছেন, এখানে হচ্ছে মেথডের বডিটা লিখতে হবে। এখন আসি হচ্ছে এই মেথড সিগনেচার। এটা আচ্ছা, মেথড সিগনেচার একটা বলা আছে, যে সিগনেচারটা হচ্ছে আপনাদের, আচ্ছা সরি, মেথড হেডার হচ্ছে এই পুরোটা, একটু উল্টা বলছি, মেথড হেডার হচ্ছে এই পুরোটা, সিগনেচার হচ্ছে এইটা, ভ্যারিয়েবলের নেম, সরি মেথড নেম আর হচ্ছে প্যারামিটার লিস্ট, এটা হচ্ছে আমাদের সিগনেচার। আর মেথড হেডার হচ্ছে এই পুরোটা, আমি মনে হয় এইটাকে হেডার বলতেছি। সো মেথড হেডার হচ্ছে ফুলটা, ফার্স্ট টু লাস্ট, আর সিগনেচার হচ্ছে আপনাদের শুধুমাত্র মেথডের নেম আর প্যারামিটার লিস্ট। এটা ওইখানেই বলা আছে, একটু দেখবেন। স্পেসিফায়ারে যেটা বললাম যে পাবলিক থাকলে সবাই ইউজ করতে পারবে যে কোনো জায়গা থেকে, প্রাইভেট থাকলে শুধুমাত্র ওই ক্লাসে, প্রোটেক্টেড থাকলে সেম প্যাকেজে, আর ডিফল্ট হচ্ছে প্রোটেক্টেডের মধ্যে কাজ করে অনেকটা সেম প্যাকেজে কাজ করতে পারবে। সো এটাই বলা আছে কি করবে। রিটার্ন টাইপ তো আপনারা জানেন যে মেথড থেকে যেটা রিটার্ন করবে ওই ডেটা টাইপটাই আমাদের রিটার্ন টাইপ দিতে হবে। মেথড নেম করতে হবে কিভাবে, সবগুলো স্মল দিতে হবে। যদি মাল্টিপল ওয়ার্ড থাকে, অর্থাৎ একের বেশি ওয়ার্ড থাকে, তাহলে সেকেন্ড ওয়ার্ড থেকে প্রথম লেটারটা ক্যাপিটাল লিখবে, এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম। না লিখলে যে হবে না এমন কিছু না, বাট স্ট্যান্ডার্ড ফরম্যাট আমরা ইন্ডাস্ট্রি বা আমরা যে কোম্পানিগুলোতে কাজ করি তখন আমরা এই ফরম্যাটটা ইউজ করি, সেইটা এইভাবে লিখবে। আচ্ছা, এখন মেথড হচ্ছে আমাদের দুইটা টাইপ, একটা হচ্ছে প্রি ডিফাইন্ড, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড। প্রি ডিফাইন্ড কি, আগে থেকে যেগুলো লেখা আছে জাস্ট আমরা কল করে কাজ করি। যেমন mat.max, mat.max হচ্ছে একটা মেথড যে হচ্ছে কি করে, ব্র্যাকেটের মধ্যে আপনি যতগুলো নাম্বার দিবেন তার মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটা সেই আউটপুট রেজাল্ট হয়ে যায়। সো ম্যাক্স যে নাম্বার ওইটা। আবার যদি mat.min আছে একটা মেথড, ওইটা যদি করেন যতগুলো নাম্বার দিবেন ওইটার মধ্যে সবচেয়ে মিনিমামটা আপনাকে দেয়। সো এটা হচ্ছে প্রি ডিফাইন্ড, আগে থেকে লেখা আছে, না ইউজার লেখা থাকে বা আমি লিখি নেই। ইউজার ডিফাইন্ডটা কি, ইউজার নিজের কাজ করার জন্য তার রিকোয়ারমেন্টস অনুযায়ী কিছু মেথড হচ্ছে নিজে ডিজাইন করে। এর মধ্যে দেখতে অনেকটা এইরকম, সাপোজ আপনি ইভেন অর্ডার একটা মেথড ডিজাইন করলেন, কি করলেন, একটা প্যারামিটার আসতেছে, ওই প্যারামিটারের নাম ওইটাকে 2 দিয়ে ডিভাইড করে মডুলাস করলেন, অর্থাৎ মড করলেন। যদি রিমাইন্ডারটা 0 আসে আপনি বলতেছেন ইভেন, 0 না আসলে বলতেছেন অড, নরমালি যেটা আমরা স্পেলে শিখে আসছি ওই টাইপের। সো এটা ইউজার নিজে থেকে করতেছে, তার জন্য আমরা বলতেছি এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড। এখন এই মেথডটা যখন আমি লিখছি সেটা কল করি কি হবে, সো এইখানে দেখেন আমরা কল করতেছি হচ্ছে একটা মেথড কলিং কই গেল, আচ্ছা এই যে মেথড কলিং। আচ্ছা এইখানে মেথড কলিংটা হচ্ছে আমরা এই যে এই জায়গায় দিচ্ছি, মেথড কল দিয়ে একটা প্যারামিটার পাস করতেছি, এটা কিন্তু দিচ্ছি। সো ফার্স্ট আমরা কি করলাম, ইউজারের কাছ থেকে একটা নাম্বার নেওয়ার জন্য কি করলাম, স্ক্যানার ক্লাসটা হচ্ছে ইম্পোর্ট করলাম, তারপরে স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এখানে তারপরে হচ্ছে প্রিন্ট করলাম ইউজারকে বোঝানোর জন্য যে সে একটা নাম্বার দেবে। আর এইটা কি করলাম, ইন্টিজার নাম নামে একটা ভ্যারিয়েবলে scan.nextInt করলাম। নেক্সট কেন, ইনপুট নেওয়ার জন্য। ওই যে ইনপুটে দেখাইছিলাম যে scan.nextInt কেন করা লাগে বা sc.next float কেন করা লাগে। তারপর যে নাম্বারটা আমরা পাচ্ছি ওইটাই পাঠিয়ে দিচ্ছি এই মেথডে। সো মেথডে চলে গেল, মেথডে চলে গিয়ে সে কাজ করবে। এখন বলেন তো এই মেথডটা কল করার জন্য আমাদের অবজেক্ট ক্রিয়েট করা লাগে না কেন? নরমালি আমরা জানি না যে অবজেক্ট ক্রিয়েট করে মেথডগুলো কল করতে হয়। স্ট্যাটিক ক্লাসের বাদ স্ট্যাটিক এই মেথডটা হচ্ছে স্ট্যাটিক মেথড, এই যে দেখেন স্ট্যাটিক। সো আমরা কি জানতাম, স্ট্যাটিক মেথড যখন আমরা ইউজ করি কল করার জন্য আমাদের কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগে না, ডাইরেক্ট কল করতে পারি। সো এই কারণেই হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করা লাগে। বাট এইটা যদি জাস্ট নরমালি এটা থাকতো যে পাবলিক ভয়েড ফাইন্ড ইভেন অর, তাহলে আমাকে এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে তারপরে হচ্ছে অবজেক্টের থ্রুতে মেথডটাকে কল করা হবে। স্যার স্যার তাহলে কেন স্ট্যাটিক লাগাইতে গেল? বোঝানোর জন্য যে স্ট্যাটিক দিয়েও আপনি মেথড ক্রিয়েট করতে পারেন, ডিফারেন্স দেখানোর জন্য। আচ্ছা, স্ট্যাটিক মেথডই পড়াইতেছি তার জন্য একটা एग्जांपल দাও। স্ট্যাটিক মেথডটা কি, আগে স্ট্যাটিক লেখাটা থাকবে, অলরেডি বলে ফেলছি যে এটা কল দেওয়ার জন্য কোনো অবজেক্ট ক্রিয়েট করার দরকার পড়ে না। আর এইটা হচ্ছে আপনি স্ট্যাটিক ডাটা ভেন্ডরকে অ্যাক্সেস করতে পারবেন, এখানে এই জিনিসটা বলা আছে। আচ্ছা, স্ট্যাটিক মেথডটা দেখি কি রকম, ওই যে দেখেন ফার্স্টে স্ট্যাটিক একটা কিওয়ার্ড থাকবে, মাস্ট পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা একটা স্ট্যাটিক মেথড। আবার কি করতেছেন, শো নামে একটা মেথড করতেছেন যেটাও কি স্ট্যাটিক। সো এই দুইটা মেথডই হচ্ছে স্ট্যাটিক মেথড। সো শোটাকে আপনি যদি কল করে দেখতে চান আপনাকে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে না।
আর এখন আছে হচ্ছে ইনস্ট্যান্স মেথড। ইনস্ট্যান্স মেথড কি? যে মেথডকে আপনার অবজেক্ট ক্রিয়েট করে কল দিতে হবে, আর এই মেথডটার মধ্যে হচ্ছে আমরা স্ট্যাটিক কোনো মেম্বার ইউজ করতে পারবো না। আচ্ছা, এটার एग्जांपल হচ্ছে এই যে ধরেন পাবলিক ইন্ট অ্যাড দিয়ে হচ্ছে একটা মেথড করলাম, দুটো প্যারামিটার জাস্ট সামেশনটা রিটার্ন করলাম। এটাকে আমাকে কল দিতে হলে কি করা লাগতেছে? একটা অবজেক্ট ক্রিয়েট করা লাগতেছে এই ক্লাসে, এই যে ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করা লাগতেছে, তারপরে অবজেক্ট ডট অ্যাড দিয়ে আমি হচ্ছে মেথডটা কল দিতে পারতেছি। আগেরবার স্ট্যাটিক হতে ডিরেক্ট কল দিতে পারছিলাম, বাট এখন যেহেতু স্ট্যাটিক না ইনস্ট্যান্স, সো আমাকে কি অবজেক্ট ক্রিয়েট করে কল দেওয়া লাগতেছে। আচ্ছা, এখন এই ইনস্ট্যান্স মেথডের দুইটা টাইপ ছিল, একটা হচ্ছে এক্সেসর আর একটা মিউটেটর, যেটা এনক্যাপসুলেশনে আমরা হচ্ছে কি গেটার আর সেটার মেথড হিসেবে নাম জানি। সো এক্সেসর মেথডটা কি? এটা বেসিক্যালি হচ্ছে ইউজ করা হয় মেথডের ভ্যালু হচ্ছে রিড করার জন্য। সো আমরা কোনো একটা অ্যাট্রিবিউটের ভ্যালু যদি রিড করতে চাই তাহলে হচ্ছে আমরা এই গেটার মেথডটা ইউজ করি, এটাকে আমরা হচ্ছে কি এক্সেসর মেথড বলি। আর এইটার আগে সবসময় প্রিফিক্স হিসেবে কি ইউজ করা লাগবে? গেট, এই যে গেট ওয়ার্ডটা ইউজ করা লাগবে, তাহলে আমরা বুঝতে পারবো এটা এক্সেসর মেথড। আর এইটা কেন ইউজ করা হয়? প্রাইভেট ফিল্ডের ভ্যালুগুলো হচ্ছে রিড করার জন্য, যেটা ওই যে এনক্যাপসুলেশনে একটা ভ্যালু দেখছিলাম না। সো এই যে পাবলিক ইন গেট আইডি, এটা একটা গেটার মেথড, রিটার্ন করতেছে কি শুধুমাত্র আইডিটা। আইডিটা হয়তো আমাদের কোথায় আছে? অ্যাট্রিবিউটে আছে। আর মিউটেটর মেথডটা কি? মিউটেটর মেথডটা হচ্ছে কি কোন একটা ভ্যালু যদি মডিফাই করতে চাই, আমরা প্রাইভেট কোন একটা ফিল্ড আছে, ওই ফিল্ডের ভ্যালু যদি মডিফাই করতে চাই তাহলে ইউজ করি। এইটাকে আমরা বলি হচ্ছে সেটার মেথড, যেটার আগে হচ্ছে সেট নামে একটা কিওয়ার্ড থাকবে। আর এখানে বলতেছে কি accepts a parameter of the same data type that depends on the field. সো যে ফিল্ডগুলো আছে ওই সেম টাইপের প্যারামিটার হচ্ছে সে অ্যাকসেপ্ট করে। এটা হচ্ছে কি সেট রোল, ইন্ট রোল দিয়ে হচ্ছে যে রোলের ভ্যালুটা আছে, সাপোজ দিস রোল, অর্থাৎ একটা রোল নামে অ্যাট্রিবিউট উপরে আছে হয়তো, ওই ভ্যালুটা হচ্ছে সেট করতেছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি সেটার আর গেটার। এইটা বুঝতে পারছেন গেটার সেটার কেন ইউজ করা হয়? এখন এনক্যাপসুলেশনের মেথডটা আমরা দেখি। এনক্যাপসুলেশন কই গেল? এনক্যাপসুলেশন কি? এখন হচ্ছে আমরা এই গেটার আর সেটার মেথড দেখছি। ইনস্ট্যান্ট মেথডের মধ্যে গেট কি কাজ করে? ভ্যালু রিড করার জন্য, আর সেট কি কাজ করে? ভ্যালু সেট করার জন্য। সো দেখেন এই যে গেটার মেথড ইউজ করতেছে, এটাই হচ্ছে আমাদের এক্সেসর মেথড, আর এটা হচ্ছে আমাদের সেট করতেছি, এটা হচ্ছে সেটার মেথড। গেট করতেছি কোনটা? এই যে অ্যাট্রিবিউট আছে এই ভ্যালুটা রিড করার জন্য গেট মেথড, আর সেট করতেছি কি এই অ্যাট্রিবিউটটা সেট করার জন্যই সেট মেথড। গেট করা মানে কি আউটপুটে দেখানোর যে গেট করা মানে হচ্ছে আমি ভ্যালুটা যে অ্যাট্রিবিউটটা আছে, যেহেতু এটা প্রাইভেট ফিল্ড, আমি ডাইরেক্ট অবজেক্টের থ্রুতে এটাকে অ্যাক্সেস করতে পারবো না অন্য ক্লাসে। এটা কি ডিফারেন্ট ক্লাস না? সো এখানে যদি আমি অ্যাক্সেস করতে চাই, এই এস একটা অবজেক্ট ক্রিয়েট করলাম স্টুডেন্ট ক্লাসে, বাট এস ডট যদি আমি হচ্ছে নেম দেই তাহলে আমি অ্যাক্সেস করতে পারবো না, কারণ আমি ডিফারেন্ট ক্লাসে আছি। একটু আগে অ্যাক্সেস মডিফায়ার করছিলাম, খেলা অ্যাক্সেস স্পেসিফায়ার, এখানে কি বলছিলাম? প্রাইভেট থাকলে সেম ক্লাসে অ্যাক্সেস করতে পারবো, ডিফারেন্ট ক্লাসে পারবো না। সো যেহেতু এখানে ডিফারেন্ট ক্লাস হয়ে গেছে, আমি যখন এস ডট দিয়ে নেম অ্যাক্সেস করতে যাব আমি পারবো না। সো আমাকে কিভাবে করতে হবে? এই এস ডট একটা মেথড ক্রিয়েট করতে হবে যেটা সেট নেম এখানে বলা আছে। সো সেট নেম দিয়ে আমি ভ্যালুটা সেট করতে পারবো, আবার গেট নেম দিয়ে ভ্যালুটা রিড করতে পারবো। সো মেথডের থ্রুতে আমি করতে পারবো। এই যে মেথডের থ্রুতে করতেছি, গেট দিয়ে ভ্যালু রিড করতেছি, সেট দিয়ে ভ্যালু সেট করতেছি। এই রিডিং মেথডটাকে বলতেছি গেটার মেথড, আর সেট করা মেথডটাকে বলতেছি সেটার। আর গেট মেথডের সামনে এই গেট লেখাটা লিখতে হবে মাস্ট। এটা কি স্যার কিওয়ার্ড? হ্যাঁ, কিওয়ার্ড, এটা মাস্ট বি লেখা। আচ্ছা, এটা কিওয়ার্ড না, এটা না দিলেও কাজ করে, বাট আমরা এটা লিখি প্রিফিক্স হিসেবে। এটা হচ্ছে কি মাস্ট বি লিখতেই হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা গেটের কাজ করতেছে, আর এইখানে হচ্ছে সেটার কাজ করতেছে। সো আপনি যদি গেটার সেটার মেথডের একটা एग्जांपल দিতে বলে পারবেন না? আচ্ছা ঠিক আছে, এইটুকু তো বুঝতে পারছেন। মেথড নিয়ে প্রবলেম আছে কারো? আচ্ছা, আমরা হচ্ছে একটা एग्जांपल দেখি। সাপোজ নরমালি এসপিএল এ আমরা ইভেন আউট করছি না, ইভেন আউট করতে পারবেন না এখানে? যদি বলে কনস্ট্রাক্টর ইউজ করে করেন, অবজেক্ট ক্রিয়েট করে করেন, পারবেন না? ঝামেলা হবে কেন? সাপোজ আপনাকে বলা হলো আচ্ছা ইফ এলস এর একটা প্রবলেম বলো, যে কোনো ইফ এলস এর একটা প্রবলেম এসপিএল এ যেগুলো করছে, জাস্ট নরমাল একটা বলেন যে এই প্রবলেমটা করছিলাম স্যার। একটা নরমাল
লিপিয়ার বেশি লিপিয়ার কেন স্যার আচ্ছা বল নরমাল দাল নরমাল চলো তিনটা কন্ডিশন আছে ও আচ্ছা স্যার দুই তিনটার মধ্যে বড় এই দুটোর মধ্যে বড় হবে প্রবলেম হলো সিম্পল করতে বলছেন এক লাইনে করতে বলি না আচ্ছা ধরেন মনে করেন একজন বলল হচ্ছে গিয়ে আমি বললাম ইভেন অর্ডার আর ইভেন অর্ডার যদি একটা আপনাকে বলে যে এই ইভেন অর্ডার একটা প্রোগ্রাম করেন যেটাতে আপনি কি করবেন কনস্ট্রাক্টর ইউজ করবেন অবজেক্ট ইউজ করবেন মেথড ইউজ করবেন আপনি কিভাবে করতে পারেন ফার্স্টে কি করবেন একটা ক্লাস ক্রিয়েট করবেন এটা ইনহেরিটেন্স দেন করে ইনহেরিটেন্সও করব কেন আপনি প্রবলেমগুলো এইভাবে দিয়েছেন যে একটা প্রবলেম রিভার্স করে ওটা আর ইনহেরিটেন্স কনস্ট্রাক্টর অবজেক্ট সব মেথড যা যা সব কই দিছে লেতে স্যার আচ্ছা এটাতে ছিল আপনি এটা ফুললি খেয়াল করে আচ্ছা মনে করেন এরকম ক্লাস A এই ক্লাসের মধ্যে আমি কি ইভেন আউট করব আমাকে বলা হয়েছে যে রাইট আ প্রোগ্রাম to find out whether a number is even or odd. Very simple, just you must use constructor object and method. So এরকম যদি করতে বলা হয় অবজেক্ট ক্রিয়েট করতে হবে মেথড ক্রিয়েট করতে হবে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে সো আপনাকে কি করতে হবে সো ফার্স্টে ফোকাস করতে হবে আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম এটার মধ্যে আমি কি করব সাপোজ একটা নাম্বার নিলাম নাম্বার হচ্ছে int i নিব না n নিব আচ্ছা n নিব নাম্বারের সাথে n যায় সো n নিলাম এখন এটাকে আমাকে কি করতে হবে একটা কনস্ট্রাক্টর ডিজাইন করে এটার ভ্যালুটা বসাইতে হবে যেহেতু কনস্ট্রাক্টর বলা আছে সো আমি কি করব একটা কনস্ট্রাক্টর নিলাম a এর মধ্যে দিলাম একটা int সাপোজ নাম্বার লিখলাম সো আমি কি করব এই n এর মধ্যে বসাই দেব কি নাম্বার সো আমাদের কি কনস্ট্রাক্টর ডিজাইন করা শেষ তারপরে কি বলবো এই যে নাম্বারটা আমি বসাইলাম এটার একটা মেথড ক্রিয়েট করব সাপোজ আমি মেথডটা লিখলাম যে void even or এখানে আমি হচ্ছে কি পাচ্ছি প্যারামিটার পাবো প্যারামিটার ছাড়া কি পসিবল এখন প্যারামিটার কোথা থেকে পাবো বলেন কই থেকে পাবো বলতে এখন মনে করেন আমি একটা মেথড কল দিল অবজেক্ট s.evenOr এখন প্যারামিটারটা কি এইখান থেকে দিবে নাকি প্যারামিটারটা হচ্ছে আমাকে অন্য জায়গা থেকে দিবে অবজেক্ট ক্রিয়েট করে তারপর দিতে হবে না হ্যাঁ অবজেক্ট ক্রিয়েট করে দিতে হবে এখানে তো আমি একটা প্যারামিটার নিব সো আমি এখন কি করব ইন্টিজার নিব একটা ইন্টিজার ভ্যালু নিব সাপোজ নিলাম ইন্টিজার n নিলাম আচ্ছা n না n নিলাম বাট সেম হয়ে যাচ্ছে সো n1 নিলাম উপরে n দিয়ে কাজ করা যাবে প্যারামিটার ছাড়া করতে ডিফল্টের কথা বলতেছেন ডিফল্ট করে তারপর কাজ করবেন ডিফল্ট করলে আপনি তো ভ্যালু সেট করতে পারবেন আচ্ছা বলতেছে যে n যেটা আছে n কে নিয়ে কাজ করব না হ্যাঁ n কে নিয়ে কাজ করব আপনি বলতে যাচ্ছেন যে আমি এখানে প্যারামিটার ছাড়া জাস্ট মেথড লিখে জাস্ট এই n টাকে বসাই দিই হ্যাঁ এইভাবেও করা যায় অথবা আমরা অবজেক্টটা থ্রুতেও পাঠাইতে পারি আচ্ছা একটু পরে আসছে দেখাবো সো আমি কি করলাম মেথড করলাম ইভেন অফ মেথড এই ইভেন অফ মেথড করে এখন কি করব এখানে জাস্ট লিখলাম if n1/2 = 0 system out not println or মেথড করা শেষ লাস্ট বাকি কি আছে অবজেক্ট ক্রিয়েট করে কল দেওয়া সো আমরা কি করব পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এই পুরোটা লিখব না লিখে নিই তারপর হচ্ছে কি এ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ওবিজে নামে নিউ দিয়ে আমি কি বুঝাবো
একটা প্যারামিটার দেব। এখন এই প্যারামিটারটা আমি ইউজার কাছ থেকে নিতে পারি অথবা ডিরেক্ট দিতে পারি। ইউজার কাছ থেকে নিতে হলে কি ওই যে আবার স্ক্যানার ক্লাস কল দিয়ে ইউজার ইনপুট নিয়ে ইউজার থেকে দেখাই দেন না ইউজার থেকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, কি লিখতে হবে বলেন? import java তারপরে কি করব, স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। সাপোজ এসসি নাম দিলাম, নিউ স্ক্যানার system dot সিস্টেম ডট ইন। আচ্ছা ই সরি তারপরে কি করব, এখানে একটা ভ্যারিয়েবল নিলাম ইন্ট এর, এর মধ্যে রাখলাম কি এসসি ডট নেক্সট ইন নেক্সট ইন। তারপরে শেষ, ইনপুট নাও শেষ। এখন আমি কি করব, অবজেক্ট ক্রিয়েট করব কার, এই যে এ ক্লাসের। তো এ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম obj is equal to new a দিয়ে এখন পাস করে দিব কি এই n এর ভ্যালুটা। তো n এর ভ্যালুটা চলে গেল, সে কনস্ট্রাক্টরে গিয়ে এই যে n এর মধ্যে ভ্যালুটা বসাই দেব। বসাই দেওয়ার পরে এখন আমি কি করব, এখন আমাদের কাছে হচ্ছে ইভেন আর অড কিনা বের করব। সো আমি কি করতে পারি, obj ডট ইভেন অড দিয়ে আমি হচ্ছে এই obj ডট n পাস করতে পারি যদি প্যারামিটার দেই। এইভাবে করে দিলে কিন্তু আমার রেজাল্ট চলে আসলো ইভেন না অড। ওবিজে ডট দিতে হবে, দিতে হবে শুধু n দিলে এই nটা যাবে, ওকে ফাইন, এটা তো কোনো প্রবলেম নাই। শুধু n দিলেও হবে, obj ডট n দিলেও হবে। obj ডট আর n দিলে কেন সেম কাজ হচ্ছে, কারণ এই nটা n হচ্ছে obj তে পাঠিয়ে দিয়েছে, সো এই জন্য সেম হবে। যদি ডিফারেন্ট হইতো, যদি অন্য ভ্যালু পাঠাইতাম তাহলে কিন্তু প্রবলেম হইতো। এখন আসে একজন বলতেছিল যে আচ্ছা এখানে প্যারামিটার আকারে আমি হচ্ছে মেথড লিখছি, তাই প্যারামিটার পাস করতেছি। এখন এই ভ্যালুটা তো আমি ইউজার কাছ থেকে নিয়েই পাঠাচ্ছি, সো এইটাকে আবার আমাকে এখানে প্যারামিটার আকারে পাস করার দরকার আছে। একজন বলতেছিল, তাওসিফ বলতেছিল যে এটা স্যার না করলে হয় না। সো আপনি কিন্তু প্যারামিটার ছাড়া একটা মেথড করতে পারেন, এইখানে প্যারামিটার ছাড়া মেথড করতে পারেন। তাহলে এই সে n এর ভ্যালুটা পাবে কোত্থেকে, এই অ্যাট্রিবিউটের ভ্যালু। এই অ্যাট্রিবিউটের ভ্যালু কি অলরেডি আপনি এখানে সেট করে ফেলছেন এই কনস্ট্রাক্টর কল দিয়ে। সো ওই ভ্যালুটাই হচ্ছে আপনার এখানে কাজ করবে। সো এখানে কাজ করবে কি n mod 2 = 0 system.println even odd। আর এই nটা কোত্থেকে পাচ্ছেন, এটা ফার্স্টে আপনি অবজেক্ট ডিক্লেয়ার করার সময় ভ্যালুটা দিয়ে দিচ্ছেন, আর পরে যখন মেথডটা কল দিবেন, সো মেথডটা গিয়ে কল করে এখানে আগে কনস্ট্রাক্টরে ভ্যালু সেট করা ছিল ওই ভ্যালুটা নিয়েই সে চেক করতেছে ইভেন না অড। বুঝতে পারছেন? সো তখন আমাদের আর প্যারামিটার দরকার নেই, বাট প্যারামিটার দিয়ে করলেও প্রবলেম নাই। সো দুইটা ওয়েতেই আমরা করতে পারি। কারো কোনো কোশ্চেন আছে একটু বুঝতে? আচ্ছা, এখন যদি আমাকে বলতো যে এই জিনিসটা ইনহেরিটেন্সের মাধ্যমে করেন, তাহলে কিভাবে করতাম বলেন? ইনহেরিটেন্সের প্রাইভেট দরকার পড়ে? আমি কি জানি তুই না ক্লাসে আছিস ইনহেরিটেন্স কি, একটা ক্লাস অন্য ক্লাসকে যদি ইনহেরিট করে তাহলে কি করে, প্যারেন্ট ক্লাসের প্রপার্টি ইউজ করতে পারে। এখানে জাস্ট একটা কাজই করতে হবে, সাপোজ এই মেথডটাকে আমি আরেকটা ক্লাসে পাঠাই দিই, তখন বি দিয়ে স্যার এক এর ইনহেরিট করে দিবেন। সাপোজ ক্লাস বি দিয়ে আমি একটা ক্লাস করলাম, ওইটার মধ্যে হচ্ছে কি করলাম, এই মেথডটা পাঠাই দিলাম। এই মেথডটা তো বি তে, সো এই মেথডটা আমাকে কি করতে হবে, এই ক্লাসে ইউজ করতে হবে। সো আমি কি করব, ক্লাস এ এক্সটেন্ডস বি। বুঝতে পারছেন? এক্সটেন্ড করলাম, করে হচ্ছে নিয়ে আসলাম। এখন আমি কি করতে পারবো যে এই এ ক্লাসের, সাপোজ এটা আলাদা ক্লাস, এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে আমি কল দিচ্ছি। এইখানে আমি কি করতে পারি, এই ক্লাসের থেকে যদি আমি বি ক্লাসের মেথড কল দিই তাহলে কিভাবে কল দিই খেয়াল আছে? এই অবজেক্টের থ্রুতে কল দেই না। সো অবজেক্ট ডট ইভেন অড যখন কল দিব তখন সে কি করবে, এখানে যাবে, মেথড পাবে না, কিন্তু এক্সটেন্ড করছে বি কে, বি ক্লাসে যাবে, গিয়ে দেখবে হ্যাঁ এই মেথড আছে, এই মেথড কল দিয়ে কাজ করে ফেলবে। সো বুঝতে পারছেন? কিন্তু তখন প্রবলেমটা হবে কি, তখন কিন্তু আমাদের এই n এর ভ্যালুটা হচ্ছে এইখানে সামহাউ পাস করতে হবে। বুঝতে পারছেন? তখন কিন্তু প্যারামিটার ওয়াইজ করতে হবে, তখন কিন্তু আমি ডাইরেক্ট পাঠাইলে হবে না, কারণ এই মেথডে কিন্তু কোনো প্যারামিটার নাই। তখন কিন্তু আমাকে n এর ভ্যালু ওয়াইজ বুঝাই করতে হবে, তখন প্যারামিটার দিয়ে আমরা এখানে করব, যেটা একটু আগে দেখাইলাম। বুঝতে পারছেন? এক ইনহেরিট করে তাহলে কি বি এর অবজেক্ট বি যদি একই ইনহেরিট করতো তাহলে তো বি এর মধ্যে তো হচ্ছে মেথড আছে, তো আমি মেথড ইউজ করব না, আমার টার্গেট তো হচ্ছে মেথডটা কল দেব, ইনহেরিটেন্স করে মেথডটা কল দেব। যদি আমি মেথড না রাখি বি তে, আমি যদি এ তে মেথড রাখতাম তখন আমি কি করতাম, বি এর মধ্যে এ কে এক্সটেন্ড করে এ এর মেথডটা কল দিতাম। এখানেও আমার পসিবল, এখানে হলে আমি কি
এই যে এই ভ্যালুটা সাপোজ আমি যদি আপনি যেটা বলতেছেন একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে দেখেন আপনি b কে এক্সটেন্ড করতেছেন a তে তাহলে আপনার কি করতে হবে এই b ক্লাসটা আপনার কি চাইল্ড ক্লাস সো অবজেক্ট ক্রিয়েট করতে হবে b ক্লাসে সবকিছু b ক্লাসে পরে আপনি কি করবেন b ক্লাসের থ্রুতে অ্যাট্রিবিউট গুলোকে অ্যাক্সেস করতে পারবেন ওইটাও একটা ইনহেরিটেন্সের কনসেপ্ট সো আপনি অ্যাট্রিবিউট ইউজ করবেন সো n এর ভ্যালু সেট করবেন কি অবজেক্টের মধ্যে একটা ভ্যালু দিয়ে ওইটা n এর ভ্যালু সেট করবেন এই কনস্ট্রাক্টরে তারপর ওই n এর ভ্যালু নিয়ে আপনি এই মেথডে কাজ করবেন সো তখন হচ্ছে কি একটু কমপ্লেক্স হয়ে যায় তো আপনি যেটা সুবিধা ওইটাই করেন কারণ যেহেতু আপনার কোনো বাউন্ডারি দেওয়া হয়নি জাস্ট বলছে এই ভ্যালুটা বের করেন ইভেন অর দিয়ে আচ্ছা সেম আরেকটা কোশ্চেন কি ছিল ভাওয়াল কনসোনেন্ট সাজেশনে এটা নট ছিল সো আপনাদের নরমাল যে প্রবলেমগুলো আছে সাপোজ লিপ ইয়ার প্রাইম নাম্বার ফ্যাক্টোরিয়াল তারপরে ইভেন অর তারপর হচ্ছে প্যালিন্ড্রোম তারপর হচ্ছে আপনাদের আরেকটা কি আছে ফিবোনাকি সিরিজ এই টাইপের প্রবলেমগুলো আপনারা একটু দেখে আসবেন যদি বলে এগুলো কনস্ট্রাক্টর অবজেক্ট মেথড দিয়ে করতে তাহলে কি এই কনসেপ্টটা ইউজ করবেন ফিবোনাকি সিরিজ বললে কি একটা মেথড ক্রিয়েট করবেন ফিবোনাকি সিরিজের এখানে হচ্ছে ফিবোনাকি সিরিজের কাজ থাকবে যদি প্রাইম বলে সেম প্রাইমের মেথড থাকবে যদি প্যালিন্ড্রোম বলে প্যালিন্ড্রোম ইনহেরিটেন্স ইউজ করতে বলে এক্সটেন্ড করে কাজ করবেন আর যদি বলে যে মেথড কনস্ট্রাক্টর অবজেক্ট ক্রিয়েট করতে তাহলে যে ফার্স্টে যেটা দেখালাম ওইভাবে আর এই যে 2 নম্বরে বি ভার্সেস ট্রি এখানে বলতে সিঙ্গেল ইনহেরিটেন্স আর মাল্টি লেভেল ইনহেরিটেন্স করবেন সমস্যা কি সিঙ্গেল ইনহেরিটেন্স যদি করেন তাহলে কি আসে এই যে নরমাল যে কনসেপ্টটা ইউজ করবেন মাল্টি লেভেল যদি বলে তাহলে কি করবেন আচ্ছা মাল্টি লেভেলের একটা দেখেন এই যে কনস্ট্রাক্টর মেথড উইথ স্যাম্পল প্রোগ্রাম সিনট্যাক্স এগুলো কি নিজের মতো লেখা দিচ্ছি যদি জাস্ট নরমালি বলে যে কনস্ট্রাক্টর কি এটা জাস্ট একটা সিনট্যাক্স দেখান তাহলে নিজে যেটা পারেন যত ইজি লাগে ওটা ইজিতে দেখাই দেবেন ওইটাকে আপনার কোনো বাউন্ডারি নেই যদি আপনাকে বলা থাকে যে এইটাই করতে হবে যেমন আমরা ডেসক্রিপশনে দেখছিলাম না একটা ক্লাস ক্রিয়েট করো দুইটা মেথড ক্রিয়েট করো তারপর এটা করো ওইখানে যেমন বলা ছিল সো ওইখানে আপনাকে যেভাবে বলা ওইভাবে করতে হবে সো এইভাবেও কিন্তু কোশ্চেন আসবে আবার ডেসক্রিপটিভ কোশ্চেনও কিন্তু আসবে সো দুইটাই আসবে আবার এমনও বলা থাকতে পারে যে আউটপুট আমি এটা দেখতে চাই ওর করসপন্ডিং যদি আমি কোড করতে চাই তাহলে আমাকে কেমন করতে হবে সো এটাও কিন্তু থাকতে পারে খাতা শেষ হয়ে যাবে সমস্যা নেই যথেষ্ট পরিমাণ খাতা স্টকে আছে আর স্যার ওই যে ট্রেসিং আচ্ছা মাল্টি লেভেল যদি করতাম সাপোজ এটাই মাল্টি লেভেল যদি করি তাহলে কিভাবে করতাম বলেন ক্লাস বি টাকে এক্সটেন্ড করতাম এ তে দেন এটা আবার সি তে মনে করেন আমি অ্যাট্রিবিউট রাখলাম একটা জায়গায় এই জায়গায় অ্যাট্রিবিউট রাখলাম ক্লাস বি তে রাখলাম হচ্ছে মেথড মেথড রাখলাম মেথডের নাম কি দিলাম সাপোজ ইভেন্ট দিলাম জাস্ট নরমালি দেখছি এই মেথডটা আপনারা লিখতে হবে মেথডের ভিতরে প্রাইম হলে প্রাইমের মেথড দিবেন ফ্যাক্টরিয়াল হলে ফ্যাক্টরিয়াল যেটা হবে ওইটা দিবেন সো আমি আর মেথডের কমপ্লেক্সিটি দেখাচ্ছি না ওইগুলো তো পারেন ওই লজিক তো পারেন লজিক তো দেখাইতে হবে না আচ্ছা সো এইটা মনে করেন ইভেন অর সো জাস্ট সিম্পলি আপনি হচ্ছে গিয়ে n/2 করলেন ইকুয়াল 0 করলেন সিস্টেম অফ দ্য প্রিন্টলন ইভেন আর হচ্ছে এলস হচ্ছে অল 3 নাম্বারটা দে এখন আপনাকে যদি মাল্টি লেভেল বলে আপনি ক্লাস এ তে রাখতেছেন অ্যাট্রিবিউট ক্লাস বি তে রাখতেছেন হচ্ছে কি আপনার মেথড এখন আপনি ক্লাস সি আরেকটা বানাবেন ক্লাস সি সি এক্সটেন্ড করবে বি কে এক্সটেন্ড করলো বি কে করলে সে কি পাচ্ছে বি এর মেথড পেয়ে যাচ্ছে যেটা আমার দরকার আবার বি এক্সটেন্ড করবে এ কে এক্সটেন্ড করবে এ কে কারণ এ কে যদি এক্সটেন্ড করে সে কি এই যে প্যারামিটার যেটা যাচ্ছে ওটা পেয়ে গেছে সো আমি কি এ অ্যাট্রিবিউট পেয়ে গেছি তারপরে এই হচ্ছে কি এখান থেকে আমরা কি পাইলাম মেথডটা পাইলাম আর সি তে যাব সি তে কি আমি অবজেক্ট ক্রিয়েট করব অবজেক্ট ক্রিয়েট করে তারপরে সাপোজ সি তে গেলেন সি তে গিয়ে এখানে হচ্ছে আপনি কি করবেন অবজেক্ট ক্রিয়েট করবেন সি ওবিজে ইজ ইকুয়াল টু নিউ সি এখন আপনি এখানে যদি কি করেন ওবিজে ডট এন দিয়ে যদি অ্যাক্সেস করেন obj.n দিয়ে অ্যাক্সেস করতে পারবেন না কারণ কি
সি অবজেক্টের মধ্যে কি বি এর মেথড আছে প্লাস বি এর মধ্যে আবার কি এ আছে, তার মানে এই অ্যাট্রিবিউটকে আপনি অ্যাক্সেস করতে পারবেন সি এর অবজেক্টের থ্রুতে। সো এইখানে সি এর অবজেক্টের ভ্যালু আপনি বসাই দিলেন হচ্ছে সাপোজ আপনি ইউজারের কাছ থেকে নিলেন অথবা সাপোজ ধরলাম 10 বসাই দিলেন। তারপর আপনি কি চাচ্ছেন এই যে এই মেথডটা চাচ্ছেন, কিন্তু এই মেথডের প্যারামিটার কি আপনি পাচ্ছেন? সো প্যারামিটার পাচ্ছেন না। সো এই জন্য অবশ্যই মাথায় রাখতে হবে যে যখন আমি এরকম ইনহেরিটেন্স নিয়ে কাজ করব তখন কিন্তু আমাকে প্যারামিটারটা বসাইতে হবে, প্যারামিটার ছাড়া কিন্তু পারবো না। আগের বার ইনহেরিটেন্স ছিল না, সো আমি প্যারামিটার ছাড়া করতে পারছিলাম, কিন্তু এখন কিন্তু আমাকে প্যারামিটার বসাইতে হবে n। এখন এই প্যারামিটার আমি এখানে কল দিব obj.evenOn, এটা কল দিব, এটার মধ্যে প্যারামিটার পাস করব কি এই obj.n, obj.n। সো কি হলো মাল্টি লেভেল ক্লাস হইছে, এইটা ক্লাস এটাকে এক্সেপ্ট করছে বি, বি কে এক্সেপ্ট করছে সি, তার মানে মাল্টি লেভেল ইনহেরিটেন্স হয়ে গেছে। তারপর আমি কি করলাম অবজেক্ট ক্রিয়েট করলাম, একটা নাম্বার নিলাম, যদি ইউজার ইনপুট নেয় তাহলে ওইভাবে করতে হবে, আর যদি ম্যানুয়ালি বলে ম্যানুয়ালি বসাই দিলাম। তারপরে এটাকে থেকে আমি মেথডটা কল দিলাম, মেথড কল দিলে সে কি ইভেন আর অড প্রিন্ট করবে। সো মাল্টি লেভেল ইনহেরিটেন্স থেকে আপনি ইভেন অড কমপ্লিট করলেন। সেম ভাবে যদি প্রাইম নাম্বার বলে মাল্টি লেভেল পারবেন না, অ্যাট্রিবিউট থাকবে হচ্ছে একটা ক্লাসে, আরেকটা ক্লাসে মেথড রাখবেন, আরেকটা ক্লাস থেকে আপনি অবজেক্ট ক্রিয়েট করে কল করবেন। যদি ভাল কনসোনেন্ট বলে সেম, যদি রিভার্স করতে বলে সেম, প্যালিন্ড্রোম যদি বলে তাহলে সেম। বুঝতে পারছেন? আর যদি মেথড স্ট্রিং কনস্ট্রাক্টর বলে তখন আপনি কি করবেন কনস্ট্রাক্টরের থ্রুতে এই ভ্যালুটা অ্যাসাইন করবেন। এখন আপনাকে যদি বলে কনস্ট্রাক্টর থ্রুতে করা তাহলে আপনি কিভাবে করবেন বলেন? মানে এখানে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে বলছে, তাহলে আপনি কোন ক্লাসে কনস্ট্রাক্টর ক্রিয়েট করবেন? এই ক্লাসে মানে না সি স্যার এই ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করতেছেন কোন ক্লাসে? ও আচ্ছা সি ক্লাসে, তাহলে কনস্ট্রাক্টর কোন ক্লাসে হবে? সি ক্লাসে। এখন সি ক্লাস থেকে এই ক্লাস বুঝাবেন কিভাবে? অ্যাট্রিবিউট কই আছে? এতে এতে। তাহলে এই ক্লাসের আর না সি তে তো এক্সেপ্ট করছিস না বি, তাহলে বি এর মধ্যে এ আছে না, তার মানে সি তে সবই আছে, বি আছে, সি তে সবই আছে, এটাই হচ্ছে মেইন কথা। তার মানে সি তে সব আছে, সো সি ক্লাসের মধ্যেই যদি আপনি সব ডিজাইনিং গুলো করেন তাহলে কিন্তু আপনি সবগুলো করতে পারতেছেন। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরও আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে সুপার এন্ড হচ্ছে আমাদের সাব। এটা একটা কিওয়ার্ড আছে যেটা আমি আবার মিডের পরে পড়াবো, ওইখান থেকে আরো ক্লিয়ার হবে কিভাবে করতে হয়। সো সুপার কিওয়ার্ড একটা আছে, সুপার দিয়ে আমি প্যারেন্ট ক্লাসকে অ্যাক্সেস করতে পারি। এই সুপার কিওয়ার্ড এইখান থেকে অ্যাক্সেস করে আবার কাজ করতে হয়। সো আরেকটু আমরা ইন ডেপথে দেখব হচ্ছে যখন সুপার কিওয়ার্ডটা পড়ব। যাই হোক এই পর্যন্ত বুঝতে পারছেন। সো মাল্টি লেভেল বললে এইভাবে করে ফেলবেন, আর যদি জাস্ট মেথড কনস্ট্রাক্টর অবজেক্ট বলে ওইভাবে করবেন, যদি সিঙ্গেল ইনহেরিটেন্স বলে সিঙ্গেল করবেন। স্যার বলেন এই জায়গায় এ কি বি এর প্যারেন্ট, এ কি বি এর প্যারেন্ট? হ্যাঁ। আর এই বি কি সি এর প্যারেন্ট? হ্যাঁ। স্যার এ কি সি এর গ্র্যান্ড প্যারেন্ট? হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে বেস ক্লাস, একদম রুট। বাকি সব কোর্স বাদ দিয়ে দেন স্যার, শুধু জাভা করবো 5 ঘন্টা আসবো মজাই লাগবে, বাকি সব বাদ দিয়ে দেন স্যার। সো এইটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এখন যেটা কাজ হচ্ছে যে সলিউশন মানে সাজেশন যেটা দেওয়া আছে ওইটা আবার আপনারা ট্রাই করেন বাসায়, যেটা আজকে একটু কনসেপ্ট করলেন। তারপরে যদি আরো বুঝতে প্রবলেম থাকে আমরা কালকে ল্যাব ক্লাসে আবার ট্রাই করব, ওগুলো করব। দরকার পড়লে আমরা কোড করে করে বুঝবো, ভুল হইলে দেখবো যে কি ভুল হচ্ছে। নেক্সটে যদি প্রবলেম থাকে আমাকে সবাই মিলে একটা মেইল দিয়েন। সো মেইল দিলে আমি যদি এক্সট্রা টাইম ম্যানেজ করতে পারি আমি একটা এক্সট্রা টাইমে বসবো, আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তখন আমরা সলভ করব। বুঝতে পারছেন? জি স্যার। যেহেতু এক্সামের আগে আমাদের সায়েন্স থেকে মাত্র 2 দিন, শনিবার হচ্ছে না সরি 3 দিন থাকবে, বুধ বৃহস্পতিবার শুক্রবার। সো 3 দিনের মধ্যে যে কোনো একদিন আমি একটা টাইম বের করে আপনাদের হচ্ছে বলবো। সো অনলাইনে করার ট্রাই করব, যেটা আপনাদের এক্সট্রা ক্লাস, কোনো মেকআপ বা শিডিউল ক্লাস না। তারপরে আমাকে নক দিলে আমি জানাই দিই। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? কিছু দেখাইতে হবে? আচ্ছা ঠিক আছে, আপাতত বাকি যে প্র্যাকটিস করতে হবে।